হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 5 লেসন নাম্বার 9-এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেটি। আগের ভিডিওতে আমরা অলরেডি এর যে টেক্সট রয়েছে সেটিকে লাইন বাই লাইন আলোচনা করেছি, সেই ভিডিওটা চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা ক্লাস 5-এর প্লেলিস্ট থেকেও এই বাটারফ্লাই বইয়ের যতগুলো চ্যাপ্টার এবং অ্যাক্টিভিটি সলিউশন রয়েছে সেগুলোকে চেক করতে পারো। এই ভিডিওতে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে ধরে ধরে বাংলা মানে সহ এবং গ্রামারের ক্ষেত্রেও কেন সেটা হচ্ছে সমস্ত বিষয়টা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম অ্যাক্টিভিটি কি বলছে? লেটস টেক দ্য কারেক্ট অ্যান্সার। তিনটে করে অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যেটা সঠিক উত্তর সেটাতে টিক করতে হবে। প্রথম প্রশ্ন, দ্রোণাচার্য অ্যারেঞ্জড আ টেস্ট টু। দ্রোণাচার্য একটি টেস্ট বা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন কি করার জন্য? টু ডিসাইড দ্য বেস্ট আর্কার অ্যামং অল। প্রত্যেকের মধ্যে থেকে যে সব থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর তাকে খুঁজে বের করার জন্য তিনি এই পরীক্ষাটি অ্যারেঞ্জ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্য কৌরভাস ওয়্যার। কৌরবরা যারা ছিল তারা কারা ছিল? তো তারা ছিল 100 ব্রাদার্স, অর্থাৎ 100 ভাই যারা ছিল তাদেরকেই আমরা কৌরব বলছিলাম, এবং যারা 5 ভাই ছিল তাদেরকে আমরা পাণ্ডবা বা পাণ্ডব বলছিলাম। তৃতীয় প্রশ্ন, নকুল অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ। নকুল এবং সহদেব কোন অস্ত্রর সাথে বেশি কমফোর্টেবল ছিল? তাহলে সেই ক্ষেত্রে উত্তর হবে সোর্স। সোর্স অর্থাৎ তরোয়াল। 4 নম্বর প্রশ্ন, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড। আমি কেবলমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি। সেট, এই কথাটা কে বলেছিল? দ্রোণাচার্য, দুঃশাসন নাকি অর্জুন? তাহলে এই কথাটা অর্জুন বলেছিল। অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 5, অল দ্য চিলড্রেন গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার। প্রত্যেকটা শিশু বা সকল শিশুরা একত্রিত হয়েছিল উডল্যান্ড বা জঙ্গলের নিয়ার কিসের কাছে? তাহলে এই ক্ষেত্রে আমরা জানি স্মল হাট ওয়্যার গুরু দ্রোণাচার্য লিভড। একটি ছোট্ট কুটি যেখানটাতে গুরু দ্রোণাচার্য বাস করতেন সেইখানটায়। কোশ্চেন নাম্বার 6, দুর্যোধন ওয়াজ। দুর্যোধন কে ছিল? তো দুর্যোধন ছিল দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবাস। দেখো, এল্ডেস্ট ব্রাদার দেখে কেউ এটাকেও করে দিতে পারো, কিন্তু পুরো অপশনটাকে ভালো করে পড়বে। উত্তর করতে হবে দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবাস, অর্থাৎ কৌরবদের মধ্যে থেকে সব থেকে বড় ভাই যে ছিল তার নাম ছিল দুর্যোধন। কোশ্চেন নাম্বার 7, আলটিমেটলি দ্য টেস্ট রিভিল দ্যাট। অবশেষে যে পরীক্ষাটা দ্রোণাচার্য রেখেছিলেন সেইটাতে কি রিভিল হয়? সেখানটাতে কি উঠে আসে? যে অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্কার। অর্জুনই ছিল সব থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। সত্যি হলে ট্রু টি লিখতে হবে, এবং যদি স্টেটমেন্টটা মিথ্যা হয় তাহলে সেক্ষেত্রে ফলস লিখতে হবে। তাহলে দেখা যাক স্টেটমেন্টগুলো কি রয়েছে। দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম। দ্রোণাচার্য ছিলেন তার সময়ের বিখ্যাত কবিদের মধ্যে একজন। তাহলে আমরা জানি দ্রোণাচার্য বিখ্যাত ওয়ারিয়ার্সদের মধ্যে একজন ছিলেন। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে ফলস। নেক্সট কোশ্চেন, দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার। পাখিটি যেটিকে গাছের ওপর রাখা হয়েছিল সেটা কাগজের তৈরি ছিল। তাহলে এটাও হবে ফলস, কারণ সেটি ছিল উডেন বার্ড। তাহলে এটাও হয়ে যাচ্ছে ফলস। কোশ্চেন নাম্বার সি, দ্রোণাচার্য ওয়াজ এ ডিসিপল বা পরশুরামা। দ্রোণাচার্য পরশুরামের ডিসিপল বা শিষ্য ছিলেন। তাহলে এটা আমরা জানি সত্য, তাই ট্রু। দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন। অর্জুনের যে কনসেন্ট্রেশন বা অর্জুনের যে মনোযোগ তার সঙ্গে দ্রোণাচার্য সন্তুষ্ট ছিলেন না। তাহলে এটা হয়ে যাবে ফলস, কারণ দ্রোণাচার্য কিন্তু অর্জুনের যে কনসেন্ট্রেশন, আচ্ছা না, ওয়াজ নট প্লিজড বলেছে, হ্যাঁ, তাহলে ওয়াজ নট প্লিজ, তিনি তো সন্তুষ্ট ছিলেন, তাহলে এটা হবে ফলস। ই কি বলছে? যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু। যুধিষ্ঠির তার গুরুর প্রতি ভীষণ ওবিডিয়েন্ট ছিলেন। ওবিডিয়েন্ট কথার অর্থ হচ্ছে বাধ্য। তাহলে এই ক্ষেত্রে হবে ট্রু। কোশ্চেন নাম্বার এফ, অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিলস হ্যাপিলি। প্রত্যেকটা শিশুই বিভিন্ন রকমের যে স্কিল বা কৌশল সেটাকে আনন্দের সাথে শিখছিল। তাহলে এটাও হবে ট্রু। নেক্সট আমরা যাব অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে কি বলছে? ইনফরমেশন টেক্সট থেকে নিয়ে ফিল করতে হবে। এখানটাতে প্রিন্সদের নাম দেওয়া রয়েছে, এখানটাতে তাদের যে প্রিয় উইপন বা প্রিয় অস্ত্র সেটার কথা বলা হয়েছে। তাহলে প্রথমে আছে যুধিষ্ঠির। যুধিষ্ঠির কি করতো? তার ফেভারিট উইপন কি ছিল? স্পেয়ার। এটা ঠিক আছে। এটা কার ছিল? গদা। গদা ছিল দুজনের, একটা হচ্ছে দুর্যোধনা, আমি টেক্সট করাতে গিয়ে বেশ কয়েকবার বলেছিলাম, এবং আরেকটা হচ্ছে ভীমা। নেক্সট হচ্ছে সোর্ড, তরোয়াল। তরোয়ালের সঙ্গে কারা কমফোর্টেবল ছিল? একটু আগে আমরা প্রশ্নতে করলাম, নকুল এবং আরেকজন হচ্ছে সহদেব। অর্জুনের কি প্রিয় ছিল? অর্জুনের প্রিয় ছিল বোজ অ্যান্ড অ্যারোস, তীর এবং ধনুক।
তাহলে এখানটাতে অ্যাক্টিভিটি 3 কমপ্লিট হলো। এরপরে আমরা যাব অ্যাক্টিভিটি 4-এ। কি বলছে? হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, অর্থাৎ দ্রোণাচার্যের গুরু কে ছিলেন? তাহলে এখানটাতে উত্তর হবে পরশুরামা। পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। শুধু হুয়ের জায়গাতে যেটা হবে সেটা লিখতে হবে, বাকিটা যা আছে তাই। ওয়্যার ওয়াজ দ্য বার্ড প্লেসড? প্লেসড মানে হচ্ছে রাখা হয়েছিল, পাখিটিকে কোথায় রাখা হয়েছিল? তাহলে আমরা লিখব দ্য বার্ড ওয়াজ প্লেসড অন ওয়ান অফ দ্য ট্রিজ। গাছগুলোর মধ্যেই কোনো একটা গাছে পাখিটিকে রাখা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি? যুধিষ্ঠির কি দেখতে পেয়েছিল? দেখো এখানটাতে ডিড দেওয়া রয়েছে, ডিড মানে হচ্ছে পাস্ট ফর্ম। তো যখনই কোশ্চেনে আমরা ডিড দেখব তখন আমরা যে ভার্বটাকে লিখবো সে ভার্বেরও আমাকে পাস্ট করতে হবে। তাহলে সি এর পাস্ট ফর্ম কি? সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। তাহলে যুধিষ্ঠিরা স হিজ গুরু। যুধিষ্ঠির নিজের গুরুকে দেখতে পেয়েছিল, গাছ দেখতে পেয়েছিল দ্য ট্রি, তার আশেপাশে থাকা মানুষদেরকে দেখতে পেয়েছিল পিপল অ্যারাউন্ড হিম, আর কি দেখতে পেয়েছিল? এবং পাখিটিকেও দেখতে পেয়েছিল, অ্যান্ড দ্য বার্ড। ফুল স্টপ। নেক্সট, ওয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট? দ্রোণাচার্য অর্জুনকে সব থেকে বেশি পছন্দ কেন করতেন? তাহলে এখানটাতে যেমন আছে আমরা সেরকম আগে লিখব। দ্রোণাচার্য লাইকড, দেখো এখানে ডিড ছিল সেই জন্য লাইককে আমরা লাইকড করলাম পাস্টে। অর্জুনা যেমন রয়েছে তেমন। সবসময় আমরা যখন প্রশ্ন উত্তর করব আমাদেরকে প্রশ্ন ধরে উত্তর লেখা শিখতে হবে। দ্রোণাচার্য লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ, কারণ। এইবার আমাদেরকে কারণ লিখতে হবে। বিকজ অর্জুনা বা অর্জুন practiced his art with great concentration, ভীষণ মনোযোগ সহকারে সে তার আর্টকে প্র্যাকটিস করতো। নাম্বার 5, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট? একটা কোনো টার্গেটকে, একটা কোনো লক্ষ্যকে ভেদ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? তাহলে এখানটাতে অ্যান্সার হবে দ্য মোস্ট, যা আছে ইম্পর্টেন্ট থিং ইন হিটিং এ টার্গেট। আমি এখানে ইম্পর্টেন্টের জায়গায় নিচে কমা লিখে দিলাম, বারবার লিখতে হবে না বলে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হিটিং আ টার্গেট ইজ কনসেন্ট্রেশন কথার অর্থ হচ্ছে মনোযোগ। আর যদি কারোর কনসেন্ট্রেশন বানানটা কঠিন লাগে তাহলে তোমরা সেক্ষেত্রে ফোকাসও লিখতে পারো, কিন্তু দেখবে তোমাদের যেহেতু সিন প্যাসেজ সেই জন্য কনসেন্ট্রেশন কথাটা কিন্তু স্পষ্ট লেখা থাকবে। পরবর্তী প্রশ্নতে আমরা যাব। পরবর্তী অ্যাক্টিভিটি নাম্বার 5, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাবাভ স্টোরি। আচ্ছা, প্রত্যেকটা শব্দের অপোজিট লিখতে হবে এবং যেটা উত্তর হবে তার প্রথম লেটারটা দেওয়া রয়েছে টেক্সট থেকে। ডার্ক কথার অর্থ হচ্ছে অন্ধকার, তাহলে ডার্কের অপোজিট হবে ব্রাইট মানে চকচকে। স্যাড মানে কি? স্যাড মানে হচ্ছে দুঃখিত, তাহলে এটার অপোজিট হবে গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত বা হ্যাপি। তারপরে হচ্ছে নেভার মানে কখনো না, অলওয়েজ মানে সর্বদা বা সবসময়। নাম্বার 4 হচ্ছে ওর্স্ট মানে সব থেকে বাজে, ওর্স্টের অপোজিট হবে বেস্ট মানে সব থেকে ভালো। এভরিথিং মানে সব কিছু, নাথিং মানে কিছুই নয়। ইনভিজিবল মানে যেটাকে দেখা যায় না, ভিজিবল মানে যেটাকে দেখা যায়। অ্যাক্টিভিটি 6, পরবর্তীতে আসবো আমরা। ম্যাচ করতে হবে মিনিংয়ের সাথে। তাহলে দেখো এটা দেওয়া রয়েছে ডিসিপলস মানে হচ্ছে শিষ্য, তাহলে এটা হবে স্টুডেন্ট। ওকে, পরবর্তীতে রয়েছে রয়্যাল মানে হলো রাজকীয় বা বিশাল বড়, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে, এক সেকেন্ড, আচ্ছা আগে ইমেন্সটা করে নিই আমরা। ইমেন্স হবে হিউজ, ইমেন্স মানেও বিশাল বড়, হিউজ মানেও বিশাল বড়, তাহলে রয়্যালটাকে আমরা এখানে করব হচ্ছে ম্যাজেস্টিক, একদম গরিমাপূর্ণ, সেটা হচ্ছে রয়্যাল বা ম্যাজেস্টিক। 4 নম্বর, সাইলেন্সড মানে হচ্ছে চুপ থাকা বা শান্ত থাকা, তাহলে এটা হবে কিপ কোয়াইট মানেও শান্ত থাকা।
পরবর্তী হচ্ছে টার্গেট, টার্গেট মানে লক্ষ্য, গোল মানেও লক্ষ্য। নেক্সট হচ্ছে প্রমিনেন্টলি মানে হচ্ছে একদম নির্দিষ্টভাবে, ঠিকঠাকভাবে, ডিস্টিংক্টলি। আর লাস্ট হচ্ছে অবজার্ভড মানে লক্ষ্য করা, নোটিসড মানেও লক্ষ্য করা। অ্যাক্টিভিটি 6 কমপ্লিট হলো, এবার আমরা যাব অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ বলছে এখান থেকে ওয়ার্ড নিয়ে বসাতে হবে। উই ওয়্যার ড্যাশ টু হেয়ার দ্য স্যাড নিউজ, উই ওয়্যার রেডি, বা কী কী আছে, আচ্ছা একবার দেখে নিই আমি, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা, এটা প্রথমটা হবে উই ওয়্যার সারপ্রাইজড, আমরা অবাক হয়ে গেলাম এই দুঃখের যে খবর সেটাকে শুনে, উই আর সারপ্রাইজ টু হেয়ার দ্য স্যাড নিউজ। নেক্সট দ্য প্লেয়ার্স আর ড্যাশ ফর দ্য গেম, প্লেয়ার্সরা যারা তারা রেডি আছে গেমটির জন্য। অলওয়েজ ট্রাই টু কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ড্যাশ অ্যানিমাল, সবসময় চেষ্টা করবে নিজেকে দূরে রাখতে অ্যানিমালস বা প্রাণীদের থেকে, যে প্রাণীরা কেমন, যে প্রাণীরা ফিয়ার্স, ফিয়ার্স মানে হচ্ছে হিংস্র, ঠিক আছে। 4 নম্বর ড্যাশ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে এটা হবে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে প্লিজ 1 গ্লাস জল দেবে। লাস্ট কোশ্চেন রেণুকা ড্যাশ অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে, রেণুকা ইনভাইটেড নেমন্ত্রণ করেছে তার সমস্ত বন্ধুকে তার 10ম জন্মদিনে, 10তম জন্মদিনে। অ্যাক্টিভিটি 8 লেটস রাইট এ অর অ্যান অর দ্য ইন দ্য বক্সেস বিলো, তাহলে আমরা জানি আর্টিকেলকে আমরা কভাগে ভাগ করি, আর্টিকেলকে আমরা 2 ভাগে ভাগ করি, ডেফিনেট আর ইনডেফিনেট, এবং তার নাম্বারগুলো হচ্ছে এ, অ্যান এবং দ্য। প্রথমটা হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, তাহলে এখানটাতে সবসময় এই রকম কোশ্চেন আমরা যখনই পাবো সবসময় আমরা দা লিখবো, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এবং যদি কখনো কোশ্চেন দেয় নেভার টেল ড্যাশ লাই, তাহলে সেক্ষেত্রে হবে নেভার টেল এ লাই, ওকে। নেক্সট কোশ্চেন নীলা হ্যাজ সিন ড্যাশ তাজমহল, তাজমহল একটি রয়েছে, তো সেক্ষেত্রে তাজমহলের আগে আমরা দা বসাবো। মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান, দেখো অনেস্টে এইচ দিয়ে শুরু হচ্ছে কিন্তু এইচের উচ্চারণ হয় না, আমরা কখনো বলি না যে হনেস্ট ম্যান, আমরা বলি অনেস্ট ম্যান। তো যেহেতু এখানে ও এর উচ্চারণ আসছে, এইচটা সাইলেন্ট, তো সেই জন্য আমরা অ্যান বসাবো, কারণ ও হচ্ছে ভাওয়েল। নেক্সট কোশ্চেন অমল ইজ ড্রয়িং ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া, অমল ইজ ড্রয়িং দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে ম্যাপ সেইটিকে অমল আঁকছে। ড্যাশ গঙ্গা ইজ এ হোলি রিভার, দা, যে কোনো নদীর নামের আগে সবসময় দা বসবে, সো দা গঙ্গা ইজ এ হোলি রিভার। হ্যাভ ইউ সিন ড্যাশ আওয়াল, হ্যাভ ইউ সিন অ্যান আওয়াল। গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ ডট, গ্র্যান্ডফাদার গেভ মি এড। পরবর্তী অ্যাক্টিভিটি 9-এ আমরা আসবো লেটস লুক অ্যাট দ্য পিকচার বিলো, এখানটাতে যে ছবিটা দেওয়া রয়েছে সেটাকে আমরা দেখব। এবার এখান থেকে আমাদেরকে করতে হবে, প্রিপোজিশন বসাতে হবে, কেমন, দেখো প্রিপোজিশন দেওয়া রয়েছে। দেয়ার ইজ এ টেবিল ড্যাশ দ্য সেন্টার অফ দ্য রুম, একটা টেবিল রয়েছে ঘরের একদম মাঝখানে, তাহলে এখানে কি হবে দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। দেয়ার ইজ এ ভার্স ড্যাশ দ্য টেবিল, তাহলে এখানটাতে একটা ভার্স মানে হচ্ছে ফুলদানি রয়েছে, টেবিলের কোথায় ফুলদানিটা রয়েছে, ওপরে, ওপরে বলতে আবার কেমন, দেখো টাচ হয়ে আছে, তো যখনই কোনো কিছু ওপরে থাকবে এবং সেটা টাচ হয়ে থাকবে তখন সেখানে আমরা অন বসাবো, কেমন। সাম ফ্লাওয়ার্স আর ড্যাশ দ্য ভার্স, এবার দেখো ফুলদানির মধ্যে কিছু ফুলও রয়েছে, তাহলে সেটা মধ্যে ঢোকানো রয়েছে, তো সেই কারণে হবে ইন দ্য ভার্স। নাম্বার 4 এ ডগ ইজ লাইং ড্যাশ দ্য টেবিল, এ ডগ ইজ লাইং, তাহলে ডগ কোথায় বসে আছে বা কোথায় শুয়ে আছে, টেবিলের নিচে, তাহলে এখানটাতে হবে এ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল, ঠিক আছে। তাহলে এখানটাতে দেখি কি কি হলো, অ্যাট হলো, অন হলো, ইন হলো, আর কি হলো, আন্ডার হলো। আচ্ছা, ফ্রম বাকি থাকলো, ইনটু বাকি থাকলো, বিসাইড বাকি থাকলো। নেক্সট কি বলছে, এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং, একটা ফ্যান ঝুলছে, উপরে যে সিলিং রয়েছে সেখান থেকে একটা ফ্যান ঝুলছে, তাহলে এটা হবে এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। নেক্সট কোশ্চেন আ বুক শেলফ ইজ ড্যাশ দ্য ডোর, তাহলে এখানটাতে ফ্রমও হয়ে গেল, আর কি বাকি আছে তাহলে, আচ্ছা ইনটু আর বিসাইড। এ বুক শেলফ ইজ ড্যাশ দ্য ডোর, এ বুক শেলফ ইজ, দেখো এখানে যে বইয়ের যে তাকটা আর এই যে দরজাটা তার পাশে রয়েছে, তার মানে বইয়ের যে শেলফটা সেটা দরজার পাশে রয়েছে, তো সেই কারণে হবে আ বুক শেলফ ইজ বিসাইড, বিসাইড কথার অর্থ হচ্ছে পাশে, এ বুক শেলফ ইজ বিসাইড দ্য ডোর। নাম্বার 7 এ ক্যাট ইজ ওয়াকিং ড্যাশ দ্য রুম, এ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, একটা বিড়াল ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে বা হেঁটে বেড়াচ্ছে। তো এইখানটাতে আমাদের পরের অ্যাক্টিভিটি হলো, এবার আমরা যাব অ্যাক্টিভিটি 10-এ। অ্যাক্টিভিটি 10 কি বলছে, অ্যাক্টিভিটি 10 আসার আগে দেখো অ্যাডভার্ব কি সেটাকে একটু আমাদেরকে বোঝাচ্ছে যে অ্যাডভার্ব জিনিসটা কি। আমি দেখো সহজে বলছি, যে কোনো ভার্ব, ভার্ব মানে কি, ভার্ব মানে হচ্ছে কাজ করা,
কাজ করা বা অ্যাকশন। সেই কাজটা কিভাবে হচ্ছে মানে তার ম্যানার কি, সেই কাজটা কোথায় হচ্ছে মানে তার প্লেস কি, এবং সেই কাজটা কখন হচ্ছে, এইগুলো যে শব্দ বলবে তাকেই আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল? তার মানে কোনো কাজ কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, এই তিনটে ইনফরমেশন দেবে আমাকে যে শব্দ, সেই শব্দই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বকে চেনার একটা খুব সহজ প্রসেস হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা থাকে তার সঙ্গে এলওয়াই লাগালেই আমরা অ্যাডভার্ব পেয়ে যাই। কিন্তু তাই বলে এমনটা না যে সব অ্যাডভার্বের লাস্টে এলওয়াই থাকে, কিন্তু অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই লাগালে আমরা অ্যাডভার্ব পেয়ে যাই। আমি যদি বলি, আমি ধরো বললাম, আচ্ছা আমি বললাম কেয়ারফুল, এটা অ্যাডজেক্টিভ, এর সঙ্গে এলওয়াই লাগালে হয়ে যাবে কেয়ারফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এবার এখানে বলছে যে কিছু শব্দ দেওয়া রয়েছে যে এইগুলো অ্যাডভার্ব, তার পাশে টিক মারতে, এবং যেগুলো অ্যাডভার্ব না তার পাশে কিছু না করতে। তাহলে প্রথমটা হচ্ছে সাইলেন্টলি, তাহলে দেখো সাইলেন্ট অ্যাডজেক্টিভ, লাস্টে লি লেগেছে, তাহলে এটা অ্যাডভার্ব। নাম্বার 2 নাও মানে হচ্ছে এখন, তাহলে দেখো এটা সময়কে বোঝাচ্ছে, তাহলে এটাও অ্যাডভার্ব। নাম্বার 3 হচ্ছে রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা, এটা একটা কাজ, এটা হচ্ছে ভার্ব, তার মানে এটা কিন্তু অ্যাডভার্ব নয়। নাম্বার 4 সুন মানে হচ্ছে শীঘ্র, তার মানে এটাও কিন্তু সময়কে বোঝাচ্ছে, কোনো কাজ কখন হবে, তাহলে এটাও হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 5 এম হচ্ছে লক্ষ্য, এটা কিন্তু কাজ কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে কিচ্ছু বোঝাচ্ছে না, তাহলে এটা অ্যাডভার্ব না। নাম্বার 6 হচ্ছে অনলি মানে হচ্ছে কেবলমাত্র। ঠিক আছে, তাহলে এইটারও লাস্টে দেখো এটা 1 + লি, লাস্টে লি অ্যাড হয়েছে, তাহলে এটাও হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 7 হচ্ছে লাউড মানে জোরে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এটা অ্যাডভার্ব না। নাম্বার 8 হচ্ছে নিয়ার মানে হচ্ছে কাছে, তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। নেক্সট হচ্ছে নাম্বার 9 ট্রাই মানে চেষ্টা করা, এটা হচ্ছে একটা কাজ, তাহলে এটা অ্যাডভার্ব না। লাস্ট হচ্ছে এক্স্যাক্টলি, লাস্টে লি আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাক্টিভিটি 11 কি বলছে, এবার যে অ্যাডভার্বগুলো আমরা এখানটাতে পেয়েছি এই হেল্প বক্সে, সেগুলো দিয়ে আমাদেরকে ফিল করতে হবে। তাহলে কি বলছে, উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স, আমাদেরকে বক্সটাকে খুলতে হবে কেয়ারফুলি, একদম ধীরে ধীরে, কেয়ারের সাথে, একদম যত্ন সহকারে। দ্য ম্যান ওয়াজ ড্যাশ পুয়ার বাট হি লিভ ড্যাশ, দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার, মানুষটা ভীষণ দরিদ্র, বাট হি লিভড অনেস্টলি, কিন্তু সে সততার সাথে বাস করে, বাট হি লিভড অনেস্টলি। নাম্বার 3 উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, উই শুড অলওয়েজ, আমাদের সবসময় উচিত অন্যদেরকে সাহায্য করা। নাম্বার 4 ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ড্যাশ রেনুজ হাউস, নিয়ার রেনুজ হাউস, রেনুর যে বাড়ি তার বাড়ির কাছে গতকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। নাম্বার 5 সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, সোলজার্স ফাইট ব্রেভলি কথার অর্থ হলো সাহসিকতার সাথে, সোলজার যারা তারা সাহসিকতার সাথে তাদের দেশের জন্য লড়াই করে। নাম্বার 6 আই ড্যাশ ওয়েন্ট টু আ জু, আই নেভার ওয়েন্ট টু আ জু, আমি কখনোই কোনো জু বা চিড়িয়াখানাতে যাইনি। তো এখানটাতে আমাদের এই অ্যাক্টিভিটিগুলো শেষ হলো। এরপরে কি বলছে, আচ্ছা লুক অ্যাট দ্য সেন্টেন্স বিলো, এখানটাতে কি আর কিছু দেওয়া রয়েছে? আচ্ছা আর কিছু দেওয়া নেই, একবার দেখে নিই কী বলছে। এখানটাতে কিছু ছবি দেওয়া রয়েছে, পরপর কিছু ঘটনাও রয়েছে। এবারে বলছে যে সেন্টেন্সগুলো লিখতে হবে, এগুলো পরপর ঠিকঠাক অর্ডারে সাজানো নেই, তো সেইটাকে পরপর অর্ডারে সাজাতে হবে। তো এই যে এইখানে যা যা ছবি রয়েছে এইখানটাতে সেই ছবিগুলোকে বাক্যে লেখা আছে, 1 2 3 4 যেটা যেটা হয়েছে সেটার পাশে নাম্বার দিতে হবে। ঠিক আছে, তো এই আমরা লেসন নাম্বার 9-এর যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোকে কমপ্লিট করলাম। পরের দিন আমরা লেসন নাম্বার 10 এক্সপ্লেনেশন টেক্সটে তার সঙ্গে তার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি হেল্পফুল হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, এবং কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।